শুভেচ্ছা সবাইকে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আমরা জানি যে 1948 সাল থেকে প্রতি বছরই যথাযোগ্য মর্যাদার সাথে এই দিবসটিকে পালন করা হয়, কারণ জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিবসটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই দিবসটি নির্ধারণ করা হয়েছে। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈশ্বিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যেগুলো রয়েছে সেগুলোকে সামনে আনা এবং একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো। তো এবছরও আমরা যথাযোগ্য মর্যাদার সাথে চেষ্টা করছি স্বাস্থ্য দিবসটিকে পালন করার জন্য। সরকারি উদ্যোগে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে। আমরা যারা বেসরকারি পর্যায়ে কাজ করছি তারাও চেষ্টা করছি এই দিবসটির মর্যাদা রক্ষার্থে ছোট করে হলেও কিছু আয়োজন রাখার জন্য। এই আহ চিন্তা থেকেই মূলত আমাদের আজকের এই আয়োজন। ডাব্লিউবিবি ট্রাস্টের উদ্যোগে আমরা আজকে আয়োজন করছি এই স্বাস্থ্য উন্নয়নে বিজ্ঞান ভিত্তিক সমাধানে একত্রিত হই, এই বিষয়টিকে সামনে রেখে। কারণ এবছরের যে থিমটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। সুতরাং বিজ্ঞান ভিত্তিক যেই স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে আসলে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা সাথে পেয়েছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার, প্রকল্প সমন্বয়কারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হসপিটাল। আমাদের সাথে আরো রয়েছেন এস এম নাজির হুসাইন, ভাইস প্রেসিডেন্ট, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ ক্যাব বাংলাদেশ। আমাদের সাথে থাকবেন, যুক্ত হবেন ইতিমধ্যে শাহ ইশরাত আজমেরি, চেয়ারম্যান চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন। এবং আমাদের সাথে আরো রয়েছেন গাউস পিয়ারি, পরিচালক ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট। সঞ্চালনায় আমি রয়েছি সৈয়দ অনন্যা রহমান, হেড অফ প্রোগ্রাম, ডাব্লিউবিবি ট্রাস্ট। আমরা জানি যে আমাদের যেই অবস্থা বর্তমানে, যে মানে স্বাস্থ্যকে, যেটা আমরা বলতে চাইছি যে স্বাস্থ্যকে শুধুমাত্র আসলে চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখার মতো একটা বিষয়টি নয়। স্বাস্থ্য আসলে অনেক বড় একটা ইলাবরেট একটা বিষয়। এখানে জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট, নগদ পরিকল্পনা, পরিবহন ব্যবস্থার যেই সংকটগুলো রয়েছে, ইভেন কনজিউমারের যে জায়গাটা রয়েছে, চিকিৎসার জায়গা যেটা রয়েছে, আমাদের সুস্থ থাকার জন্য মাঠ, খেলার পরিবেশ, যে সকল জিনিসগুলো রয়েছে সবগুলো জিনিসই কিন্তু আসলে স্বাস্থ্যের সাথে যুক্ত। আমাদের খাদ্য, আমাদের পানি, আমাদের স্যানিটেশন ব্যবস্থা, বা আমাদের জলাধার, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের আসলে স্বাস্থ্য। তো আমরা আসলে বলতে গেলে স্বাস্থ্যর কথা যখন বলি, আমাদের একটা প্রথাগত ধারণা হয়ে গেছে বাংলাদেশের ক্ষেত্রে। আমরা দেখি যে স্বাস্থ্য মানেই হয়তো মনে করছি চিকিৎসা। মানে আমাদের চিকিৎসা, যখনই আমরা বলছি স্বাস্থ্যগত উন্নয়ন কি হচ্ছে, হয়তো আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে হাসপাতাল তৈরি হয়েছে, এতগুলো এতগুলো মেশিনারিজ কেনা হচ্ছে, এতগুলো অ্যাম্বুলেন্স, এতগুলো, মানে সব চিন্তাগুলোই আমাদেরকে চিকিৎসা কেন্দ্রিক একটা ব্যবস্থার দিকে নজর দিতে হচ্ছে, যে স্বাস্থ্য যখন আমরা আলোচনা করছি। কিন্তু প্রকৃতপক্ষে স্বাস্থ্য কিন্তু এটা নয়। স্বাস্থ্য আসলে সুস্থ থাকার ব্যবস্থাটা, যেটা আমাদের অন্যান্য কম্পোনেন্ট গুলাও আসলে খুব প্রয়োজন। এবং অবশ্যই সেই জায়গাটায় বিজ্ঞানের আলোক থেকে, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, যেভাবে সারা বিশ্বে বিজ্ঞানের আলোকে, গবেষণার আলোকে সারা বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবে বাংলাদেশেও যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থা চিন্তা করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই বৈজ্ঞান ভিত্তিক একটা অবস্থা আসলে আহ হওয়া প্রয়োজন। এই জায়গাটায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। তো আমি শুরুতেই আসতে চাই আমাদের যেই বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা দেখছি, সেই জায়গাটাতে আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন আমাদের, একটু আগে বলছিলাম যে আমাদের হাবিবুল্লাহ তালুকদার আসকিন ভাই, উনি শুধুমাত্র গণস্বাস্থ্যে কাজ করছেন তা নয়, উনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে এই আন্দোলনগুলোর সাথে আছেন। স্বাস্থ্য বিষয়ক এই আন্দোলনগুলোর সাথে উনি খুব সরব, ভোকাল একজন মানুষ। তো ওনার কাছে আমি আসলে জানতে চাইছি যে এই যে বর্তমান যেই আহ অবস্থা স্বাস্থ্যের, সেখানে আসলে কোন কোন জায়গাগুলোকে উনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আমি একটু ধন্যবাদও দিতে চাই রাসিন ভাইকে, কারণ উনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু উনি এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা রাসকিন ভাই থেকে একটু শুনতে চাই যে রাসকিন ভাই, আপনি কোন জায়গা থেকে দেখছেন যে বর্তমান অবস্থা আসলে আমাদের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ গুলো কি কি রয়েছে? ধন্যবাদ অনন্যা। ডাব্লিউবি ট্রাস্টকে ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য। এটির সাথে আমি খুব দুঃখ প্রকাশ করতেছি যে ঠিক ওইভাবেই অনুষ্ঠানটাতে যোগ দিতে পারতেছি না ক্যামেরা সহ বাইশ। তো
স্বাস্থ্য ব্যবস্থার যে যেগুলো বা চ্যালেঞ্জ গুলা আমাদের, আহ, যেগুলো আমরা বলবো, প্রথম কথা হলো স্বাস্থ্য সেবায় একটা বৈষম্য আছে শহর ও গ্রামের মধ্যে, বা যেমন বৈষম্য আছে, তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামর্থ্য বা সবকিছু মিলে এই ডিসপ্যারিটি আমাদের সবার আগে দরকার। আমরা সবসময় বলছি সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য স্বাস্থ্য, বা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কথা বলছি। আমাদের এখানে চ্যালেঞ্জ এই সমস্ত, এই এটাতে আমাদের সিগনেটারি আমাদের দেশ, কিন্তু সেই তুলনায় গত বছর স্টাইল হয়ে গেছে। আমরা খুব একটা মানে এই দিক থেকে আগাতে পারি, এটাই বাস্তব। শোনা যাচ্ছে অনন্যা? আচ্ছা। তো এইটা হলো 1 নম্বর, যে বৈষম্যটা আগে দূর করতে হবে। অর্থনৈতিক চাপ, মানে আমি একদম আজকে হয়তো আরেকটু প্রস্তুতি নিতে পারলে আমি বলে দিতে পারতাম যে কত পার্সেন্ট লোক কত মানে প্রতি বছর দারিদ্র সীমার দিকে চলে যাচ্ছে, বা এরকম শুধু চিকিৎসা সেবা মেটানোর জন্য এটা বিশাল একটা অংশ। আমরা যেটাকে বলি যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে আহ, একজন রোগীর পকেট থেকে যে টাকা যাবে তার পরিবারের পকেট থেকে যায়। অথচ রাষ্ট্রের তো আসলে এই যে মানে যেগুলো বেসিক চাহিদা গুলো, সেগুলি তো রাষ্ট্রের একটা বড় ভূমিকা থাকার কথা। এবং সিগনেটরি হিসাবে, হ্যাঁ, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার সিগনেটরি হিসেবে এসডিজি যদি বলি, আমরা যেদিক থেকেই বলি না কেন, এগুলো আমাদের অনেক কিছু থাকার দরকার নেই। কিন্তু আমরা এদিকে খুব বেশি আগাইতে পারি না। যে চিকিৎসার ব্যয় মিটাইতে গিয়ে প্রতি বছর ব্যাপক সংখ্যক মানুষ ধরে দারিদ্র সীমার নিচে চলে যায়। আমি ক্যান্সারের সাথে যেহেতু জড়িত, ক্যান্সার চিকিৎসাটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এবং অনেক মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সদস্যরা একটা পর্যায়ে আসা আমাদের কাছে যখন মন খুলে বলে, মানে তারা একেবারে মানে সর্বশান্ত হয়ে গেছে। শুধুমাত্র তারা না পারে মুখ ফুটে বলতে, মানুষের কাছে সাহায্য পেতে পারে না, এরকম একটা অবস্থা বাংলাদেশের। এই অর্থনৈতিক চাপ, এটা একটা আমাদের আমাদের হেলথ ইন্স্যুরেন্স নাই। আমি জেনেভায় গেছিলাম, মনে আছে যে আহ, আমি বাংলাদেশের একটা ছেলে আমাকে খুব টেক কেয়ার করলো কয়েকদিন, খুব সারাক্ষণ আমাকে নিয়ে ঘুরে ফিরে, শুধু বলে 2টার সময় আমাকে ছেড়ে দিবে, 2টা থেকে আমার কাজ। তো পরে একদিন আমি বললাম যে, অন্তর্গত হওয়ার পরে বললাম যে তুমি কি করো, এমনি জিজ্ঞেস করা যায় না, তারপরে বললাম স্যার আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি। তুমি এত কষ্ট করে এখানে আসছো কেন? ওই যে আসছি এই কারণে, আমি কি কাজ করি সে আমার পেশা নিয়ে কেউ কোনোদিন আমাকে ছোট করে দেখবে না। আমি আমার ওই রেস্টুরেন্টের ড্রেসটা খুলে, আমি আমার ড্রেসটা পরে যখন বাজারে যাবো, যদি আমার একটা মন্ত্রীর সাথে ধাক্কা লাগে, তাও কেউ বলবে না এই মন্ত্রীর সাথে ধাক্কা লাগে। মানে একদম আমার মানে, তার মানে ওরা এই জিনিসটা তৈরি করতে পারছে যে মানে কল্যাণ রাষ্ট্র যেটা বলি আর কি। আমরা তো একবারে এক ধাপে হয়ে যেতে পারবো না, কিন্তু আমরা তো কিছু স্বাস্থ্য সেবায় কিছু এই ডিসপ্যারিটি গুলো আমরা দূর করতে পারি। এখন মানব সম্পদের ঘাটতি আছে। প্রতি বছর ডাক্তার এত পাশ করে বেরোচ্ছে যে তারা মানে দেখা যাচ্ছে যে প্রতি বছর তাতে একসময় ডাক্তারদের কোনো মানে কাজ পাওয়ার কথা নয়, তাদের একসময় রোগী পাওয়ার কথা নয়, কিন্তু সরকারি সেক্টরে পদ থাকে যে পরিমাণ দরকার সেখানে পদ থাকে। ডাক্তার সিস্টারের রেশিওতে সমস্যা আছে, তাই না, যেখানে দরকার। আর চিকিৎসা ব্যবস্থাটা মনে হয় কি, সবাই একটা ধারণা, সাধারণ মানুষের ধারণা, যে কারণে আমাদের মানে ডাক্তাররাই বোধহয় স্বাস্থ্য সেবাটা দেয়। ডাক্তার তো শুধু স্বাস্থ্য সেবা দেয় না, এর পিছনে একেবারে পরিচালক থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ করে একদম ওয়ার্ড বয়, পিয়ন, সমস্ত লোকজন কিন্তু যখনই সবকিছুর জন্য দায়ী করি আমরা ডাক্তার, মানে কিন্তু আসলে আমাদের দরকার হলো কার কি ভূমিকা, এটা ঠিক করা। নন কমিউনিকেবল ডিজিজ আমাদের এটা, এটা যেহেতু আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজে, এটা অনন্য আরো ভালো জানি, এটা আরো বেশি করে বলতে পারবে যে কত পার্সেন্ট কোনটাতে এমসিডি, কোনটাতে প্রধান প্রধান অসংক্রামক রোগের মধ্যে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ এবং সিওপিডি, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এগুলিতে আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। একই সাথে একই সাথে আমাদের ইমার্জিং এবং রি ইমার্জিং কমিউনিকেবল ডিজিজ, মানে নতুন কিছু কিছু সার্সের মতো, নতুন কিছু কোভিড এর মতো হঠাৎ হঠাৎ করে চলে আসতেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তেছে। আবার যে কিছু ওষুধকে সংক্রামক রোগকে আমরা মনে করেছি যে এটা শেষ হয়ে গেছে, এটা বাংলাদেশের কোভিড নাই বা বিশ্বে নাই, হঠাৎ করে তারা রিমার্স করতেছে। তার মানে স্বাস্থ্য ব্যবস্থাতে কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজের জন্য ফাইট করা। তালুকদার ভাই একটু শুনতে পাচ্ছি না।
হ্যালো, মনে হয় কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে। আমরা একটু ওয়েট করি। চমৎকার আলোচনা হচ্ছিল আসলে। তালুকদার ভাই তুলে ধরছিলেন যে আহ, স্বাস্থ্য ব্যবস্থা যা অবস্থা, সেখানে কতগুলো সংকট রয়েছে। তো আমরা আলোচনাটা কোনো কারণে উনি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা হয়তো এরপরে আহ ভাইয়ের কথাগুলো শুনবো, কারণ এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তালুকদার ভাই যেভাবে আহ বিষয়গুলোকে তুলে আনছিলেন, যে বৈষম্য, যে আমরা গ্রামে এবং শহরে কিন্তু নানা ধরনের বৈষম্য দেখতে পাচ্ছি, সেটাকে উনি তুলে ধরেছেন। ইকোনমিক্যাল একটা চাপ, এটা আসলে অনন্যা, বিশাল ব্যাপার। হ্যাঁ, রাসকিন ভাই, অনন্যা আপনাকে জাস্ট পেয়েছি, আমার থ্যাংক ইউ। আমরা চাইছি যে আপনি এটা কন্টিনিউ না, করেন, আমরা শুনতে ডিসকানেক্ট হয়ে চাই। গেছিলাম, আমার হ্যাঁ, কথা প্রায় শেষ, আমার কথা প্রায় শেষ। না না না, কারণ আমরা আমি একা শুনতে বললে চাই, তো হবে না, ইলাবোরেটলি শুনতে সবাইকে চাই বলতে রাসকিন হবে। ভাই। আপনি একটু আমি প্লিজ বলেন। আমি যে কথাগুলো ভালো বলবো, বলছিলেন। আচ্ছা, সেটা সেটা হলো যে এই যে রিমার্জিং ডিজিজ, হ্যাঁ, অর্থাৎ সরি, একই সাথে কমিউনিকেবল, একই সাথে নন কমিউনিকেবল ডিজিজ। ওই যে সরি, কি একটা প্রসঙ্গে বলছিলাম যে পিসিআর মেশিন, এই যে কোভিড এর সময় এতগুলো পিসিআর মেশিন কিনা হলো, সব নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ারাজ এই পিসিআর মেশিন দিয়া একটা মেজর এনসিডি, অর্থাৎ সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সারের মানে মোস্ট ইফেক্টিভ, যেটাকে বলে যে একটা টেস্ট, মানে ডায়াগনস্টিক স্ক্রিনিং টেস্ট, এইচপিভি ডিএনএ টেস্ট, এটা করা যাচ্ছে। অথচ আমাদের আমি গণস্বাস্থ্য চালু করছি এটা, কিন্তু আমাদের এই পরিকল্পনায় আসে নাই যে এই পিসিআর মেশিন গুলো তো আমি কাজে লাগাইতে পারি। আর অনেকগুলো টেস্ট করা যায় পিসিআর মেশিন। যাক, পরিকল্পনার একটা সমস্যা আছে। এটা আমি হয়তো আরো আগেও অনেকবার বলছি। আমাদের অ্যান্টিবায়োটিক এর মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে ভয়াবহতা দিয়ে। আমি চাইছিলাম না যে অ্যান্টিবায়োটিক খাবো, আরো 3 দিন দেখবো, কিন্তু এত কষ্ট হচ্ছিল যে ভাবলাম যে পরে আমিও অ্যান্টিবায়োটিক শুরু করলাম। তো এই যে, হ্যালো অনন্যা, হ্যালো। শুনতে পাচ্ছি জি, রাসকিন শুনতে ভাই। পাচ্ছি। আচ্ছা, জি ভাই, শুনতে পাচ্ছি। আমি বরং শেষ করে ফেলি, বারবার আমার সমস্যা হচ্ছে। আমার বক্তব্য হলো যে সবার আগে হলো পরিকল্পনার অভাব, এবং যাদেরকে নিয়ে এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, এটা আমরা সবসময় বলি, মুখে বলি, মানে আন্তঃ মন্ত্রণালয় সত্যি লাগবে, কিন্তু বেসিক্যালি ছিল, ধরো বাংলাদেশে ক্যান্সার রেজিস্ট্রি নাই, পপুলেশন বেস, এটা বলতে লজ্জা লাগে। হসপিটাল বেস আছে, পপুলেশন বেস এখন পর্যন্ত ওইভাবে গড়ে ওঠে নাই। উদ্যোগ আছে, কিন্তু ওই পর্যন্ত যায়। তাহলে আমাদের যে বেসিক ইনফরমেশন যদি আমি না জানি, এই যে বলছো বিজ্ঞানের কথা, বলছো বিজ্ঞান, বিজ্ঞান তো আগে দরকার। বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক ইনফরমেশন আমার কাছে থাকবে, ওইটাকে ইউজ করে আমি পরিকল্পনা করব, এবং সেইটাকে আমি ইমপ্লিমেন্ট করব, এবং সেটা আবার কাজ করতেছে কিনা ওই বিজ্ঞান ভিত্তিক একটা প্রসিডিউর আমাদের মানে মেনটেন করতে হবে। তো এই জিনিসগুলো আমার মনে বারবার ডিস্টার্ব করতেছে। শরীরটাও ভালো না, যদি আমি শুনতে থাকবো আর কি। অনন্যা, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ, খুবই আমি শুনতে চমৎকার থাকবো, আলোচনা কিন্তু করছিলেন রাসকিন ভাই। আমরা আরো শুনতে চাইছিলাম যে মানে কিন্তু নেটওয়ার্ক হয়তো আমাদেরকে, মানে বিজ্ঞানী আমাদেরকে সহযোগিতা করছে না, হ্যাঁ, কারণ বারবার কেটে যাচ্ছে। কিন্তু আমরা সরাসরি, হয়তো আপনি সুস্থ হয়ে আচ্ছা, ওঠেন, আমরা দোয়া করি। থ্যাংক ইউ, সরাসরি থ্যাংক আমরা ইউ, থ্যাংক ইউ। এলিভেটলি এই কথাগুলো আরো শুনতে চাই, এগুলো দরকার আছে শোনা আসলে। তালুকদার ভাই যেভাবে বলছিলেন যে আম, অনেকগুলো পয়েন্ট উনি কিন্তু আমাদের আহ, তুলে ধরেছেন, যে বৈষম্যের কথা, অর্থনৈতিক চাপের কথা, বা হেলথ ইন্স্যুরেন্স নাই একটা মানুষ যদি এই স্বাস্থ্য সংকটে পড়ে, মানে তার যে কি ভয়াবহ অবস্থা হয়, যে যারা ফেস না করেছে তারা আসলে এটা বুঝতে পারবে না। ইভেন একটা কথা উনি খুব চমৎকার করে বলেছেন, যে যদি আমরা কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু যে বিজ্ঞান ভিত্তিক যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটার দিকে নজর দিতে হবে, পরিকল্পনার দিকে নজর দিতে হবে। এবং আমাদের যে সংকটগুলোর কথা উনি তুলে ধরেছেন, যে পুরাতন রোগগুলো তো রয়েছেই, ওগুলো ফিরে ফিরে আসছে, পাশাপাশি নতুন নতুন কিছু রোগের সৃষ্টি হচ্ছে। এবং এর পেছনে কিন্তু কারণ হিসেবে আমরাও অনেকটা দায়ী। সেগুলো হয়তো আমরা আলোচকদের কাছ থেকে শুনবো, যে কেন আমাদের এই সংকটগুলো তৈরি হচ্ছে, এর পেছনে একই। আর একটা জিনিস যেটা উনি বলছিলেন, আমারও খুব মনে হচ্ছিল গুরুত্বপূর্ণ, যে আমরা মেশিন পত্র কিনছি, কিন্তু সেই মেশিন গুলোকে আমরা ব্যবস্থাপনার মধ্যে রাখছি না। সেটা প্রচুর টাকা ব্যয় করে মেশিন পত্র নিয়ে আসতেছি, দিনের পর দিন ওগুলো পড়ে থাকছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আলটিমেটলি দক্ষ জনগোষ্ঠীও নাই যারা এটাকে ব্যবহার করতে পারে, ইউটিলাইজ করতে পারে। এটা চিন্তা না করেই, আমরা জনবলের সক্ষমতা না বাড়িয়েই আমরা কিছু জিনিসপত্র নিয়ে আসছি, যেটা পরবর্তীতে আমাদের একদিকে তো ইকোনমিক্যাল বার্ডেন হচ্ছেই, কারণ অনেক ক্ষেত্রে রাষ্ট্র ঋণ করেও এইসব যন্ত্রপাতি কিনতে হচ্ছে। তো এটা একটা ফ্যাক্ট অবশ্যই। আর আমিও ভাইয়ার সাথে একমত যে অ্যান্টিবায়োটিকের যে বহুল ব্যবহার,
আমি একটু শুনেছিলাম, আলোচনার প্রেক্ষিতে আমি একটু বলি যাতে আমাদের সবারই জানা দরকার। একবার শুনেছি যে ভারতে একজন ট্রিটমেন্টের জন্য গিয়েছেন, তো ওখানে যে উনি মারা গেছেন। তো মারা যাওয়ার পরে ওনাকে বলা হয়েছে যে বডিটা আমরা নিয়ে যাব দেশে, একটু প্রসেস করে দেন যাতে আমাদের নিতে যাওয়ার পথে বডিটা নষ্ট হয়ে না যায়। তো সেই ক্ষেত্রে ওখানকার চিকিৎসকরা বলেছেন যে আপনারা এই বডিতে এত বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করেছেন যে উনি 1 মাস রেখে দিলেও এটা নষ্ট হবে না। মানে এরকম একটা অবস্থা হয়েছে উইদাউট, তার মানে আমরা জেনে না বুঝে, মানে আমি বলছি না, ডেফিনেটলি আমার চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা আছে, আমরা অসুস্থ হলে তাদের কাছে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই আমাদের, কিন্তু সেটাও যাতে বিজ্ঞান ভিত্তিক উপায়ে গবেষণার আলোকে কার জন্য কোনটা দরকার একটু বুঝে, আমাদের সাইড ইফেক্ট আছে এগুলো অনেক কিছু চিন্তা করে কিন্তু দেওয়া দরকার না। আমাদের হয়তো নামে আমাদের চিকিৎসক বাড়ছে, কিন্তু সেটার আসলে কোয়ালিটির জায়গাটাও আসলে ইনশিওর করা দরকার, বা যে জায়গায় ভুলগুলো হচ্ছে সেই জায়গাগুলোতেও শাস্তিমূলক ব্যবস্থাটাও আসলে আহ চোখে থাকা দরকার। ইভেন চমৎকার করে ভাই যেটা বলেছেন যে বিজ্ঞান ভিত্তিক তথ্যের আলোকে আসলে পরিকল্পনাটা খুবই জরুরি। এই পরিকল্পনা যদি না থাকে তাহলে আসলে আমরা সঠিকভাবে এগোতে পারবো না, এলোমেলো পরিকল্পনা আমাদের সঠিকভাবে এগোতে দেবে না। এবং এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র চিকিৎসক বা সাধারণ জনগণ বা সিভিল সোসাইটি বা সরকার শুধুমাত্র সচেতন হয়ে কাজ করা কিন্তু সম্ভব না, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। সেই ক্ষেত্রে ভোক্তাদেরকেও আসলে আহ গুরুত্বপূর্ণ জায়গায় যেতে হবে, বা তাদেরকেও তাদের জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি একটু যেতে চাই আমাদের মধ্যে এই ভোক্তার কথা যেহেতু চলে এলো, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের আমাদের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন নাজের ভাই। নাজের ভাইও দীর্ঘদিন ধরে আমি স্বাস্থ্য আন্দোলনে দেখছি এবং চমৎকার সব লেখা, হয়তো আমি সব পড়ে উঠতে পারি না, কিন্তু আমি নিজেও সমৃদ্ধ হই এই লেখাগুলো নিয়ে। আমরা একটু নাজির ভাই আপনার কাছে জানতে চাই, আপনাকে আজকে আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ, যে এই যে দীর্ঘমেয়াদে এই বিজ্ঞান ভিত্তিক যে স্বাস্থ্যকর অবস্থা এটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আসলে ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণটা কিভাবে জরুরি, এবং মানে নিজেকে সুরক্ষিত রাখতে গেলে ভোক্তাদের কি ধরনের দক্ষতা ও সচেতনতা থাকা দরকার বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ অনন্যা আপা। আমি ডাব্লিউই ট্রাস্টকে ধন্যবাদ জানাই আসলে বিশ্ব স্বাস্থ্য দিবসের এই দিনে এই ধরনের একটি আলোচনার আয়োজন করেছেন এবং আমাকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। একটু আগে আমরা বক্তব্য শুনছিলাম প্রফেসর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, ডাক্তার রাস্কিন সাহেবের বক্তব্য শুনলাম। যদিও মানে টেকনিক্যাল কারণে ওনার পুরো বক্তব্যটা শুনতে পারি নাই, আমি কিন্তু ওনার খুব ভক্ত। কারণ হলো যে ওনার ক্যান্সারের বিরুদ্ধে ওনার যে সংগ্রাম, যে সামাজিক আন্দোলন, এবং মনে করি যে ওনার যে আন্দোলন এটা অব্যাহত থাকবে এবং আমরা অনেকে উপকৃত হতে পারবো। তো উনিও অনেকগুলি বিষয় আলোচনা করেছেন। আপনিও আলোচনার ফাঁকে যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হলো যে বিশ্ব স্বাস্থ্য দিবসের আজকের যে প্রতিপাদ্য বিষয় বৈজ্ঞানিক ভিত্তিতে বিজ্ঞান ভিত্তিক সমাধানে একত্রিত হওয়ার যে আহ্বান, আসলে মানে সায়েন্টিফিক বিষয়ে তো আমাদের সবগুলো সমাধান করতে হবে। কিন্তু আমরা যেটা প্রায় সময় বলে থাকি, আপনিও বললেন যে আসলে আমার অনেকগুলি লেখা, তো লেখাটা আসলে আমরা ভোক্তাদের প্রবলেম গুলি তুলে ধরার চেষ্টা করি। ভোক্তারা কোথায় কোথায় গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা প্রতারণার শিকার হচ্ছে, অথবা সেবা পেতে ভোগান্তি হচ্ছে কিনা, এই বিষয়গুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি। তবে প্রবলেমটা হচ্ছে যে আমাদের দেশের মানে স্বাস্থ্য ব্যবস্থা বলেন অন্যান্য আদার যে বিষয়গুলি বলি আমরা, মানে সবগুলি কিন্তু আসলে জনবান্ধব বা জনকেন্দ্রিক নয়। এটা অনেকটা কিছু গোষ্ঠীকে সামনে রেখে এই বিষয়গুলি করা হচ্ছে। আপনি বারবার বলতেছিলেন যে অনেকগুলি অত্যাধুনিক ইকুইপমেন্ট হেলথ সেক্টরে নিয়ে আসা হচ্ছে, কিন্তু এগুলোর ইউজ করা হচ্ছে না। তো আমাদের দেখেন ধরেন হেলথ ব্যবস্থায় দেখবেন যে সব জায়গাতে বিশাল বিল্ডিং, বিশাল ইকুইপমেন্ট, অনেক যন্ত্রপাতি, অনেক কিছু নিয়ে আসা হচ্ছে, কিন্তু অধিকাংশই ইউজ গুলো হচ্ছে না। আমরা যারা ভোক্তা তারা কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত সেবা কিন্তু পাচ্ছি না। তো এখন না পাওয়ার ক্ষেত্রে আমরা যদি বলি যে শুধুমাত্র সরকারই দায়ী, তাও হলে হবে না। আসলে আমরা যারা ভোক্তা মানে সেখানে আমাদেরও ভোক্তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। ধরেন বিজ্ঞান ভিত্তিক সমাধানের ক্ষেত্রে বিজ্ঞানের অনেকগুলি প্রতিনিয়ত প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে। আমরা কি সেই জায়গাগুলোতে ইকুইপ করতে পারতেছি, বা আমরা কি সেগুলো জানতেছি, আমরা জানার চেষ্টা করতেছি? ধরেন আপনি আজকে থেকে 10-15 বছর আগে যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে এক ধরনের হেলথ এডুকেশন সার্ভিস ছিল। আপনি আমাদের মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের আগের যে ইয়ে ছিল, ডোর টু ডোর গিয়ে আমাদের হেলথ যে ওয়ার্কাররা ছিল তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে মানে হেলথ অ্যাডভাইস দিতেন, এডুকেশন দিতেন, অ্যাওয়ারনেস গুলো দিতেন। এখন সেই জায়গা থেকে কমিউনিটি ক্লিনিক বেস চলে আসছে।
মানে মানে যেটা বাড়ি বাড়ি হোমওয়ার্ক, হোম বেস যে ধরনের এডুকেশন ছিল সেটা থেকে তারা সেন্টার বেস অ্যাপ্রোচ চলে আসছে। এবং আমরা উম, মানে প্রায় সময় বলি অনেকগুলি হাসপাতাল বা ক্লিনিক গুলোতে মাঝে মধ্যে মানে পেশেন্টদেরকে কিছু অ্যাওয়ারনেস সেশনের ব্যবস্থা করা হয়। আমি বেশ অনেকগুলো জায়গায় গিয়ে দেখছি আসলে হেলথ যে অ্যাওয়ারনেস সেশন গুলি তো আমাদের যারা পেশেন্ট আছে ডাক্তাররা মানে বলে থাকেন যে আপনি হেলথের যে অ্যাওয়ারনেস সেশন সেখানে থাকেন, কাউন্সেলিং সেশন থাকেন। মানে হয় দেখা যায় আমরা যারা রোগী আমরা খুব ব্যস্ত ব্যস্ত মানে শুনতে চাচ্ছি না। তো মানে না শোনার কারণ হচ্ছে কি আসলে ধরেন ডাক্তার যেটা অ্যাডভাইস করতেছে সেগুলো নিয়ে আমরা চলে আসছি। তারপরের বিষয়গুলো কি আসলে আমরা যেটা বলি যে প্রতিকার আছে প্রতিরোধই উত্তম। তো তো প্রতিরোধের জন্য তো আমাকে জানতে হবে আমি কিভাবে আমার প্রবলেম গুলি হবে না বা কিভাবে আমি বাঁচতে পারি এই সমস্ত রোগ থেকে। তো সেই জায়গাতে আমি আমার যেটা অবজারভেশন সেটা হলো যে আমরা রোগী হিসাবে, আমরা বক্তা হিসাবে আমাদের জানার স্কোপ অনেক বেশি আছে কিন্তু আমরা জানতে পারতেছি না বা জানার আগ্রহটা কম। সেই জায়গাতে মানে প্রতিটা হাসপাতালে আসলে কাউন্সেলিং সেশন অথবা হেলথ অ্যাওয়ারনেস সেশন এগুলো থাকা উচিত এবং হেলথ সেন্টার গুলিতে এরকম থাকা উচিত, ক্লিনিক গুলো থাকা উচিত, অথবা সরকার যেরকম আগে করছিল সেগুলো। এখন ধরেন একটা সময় এনজিও দের মাধ্যমে অনেক ধরনের হেলথ এরকম অ্যাওয়ারনেস সেশন বা অ্যাক্টিভিটিস গুলো ছিল কিন্তু এগুলা মানে পর্যায়ক্রমে এগুলো চলে গেছে। এখন সেই জায়গাতে এখন হচ্ছে কি এখন অনেক জায়গাতে শুধুমাত্র মানে ডাক্তারদের বা ক্লিনিক গুলার অ্যাডভার্টাইজমেন্ট গুলাই বেশি। কিন্তু এজ এ পেশেন্ট আমি কি করব? আপনি ধরেন এখন সোশ্যাল মিডিয়া যদি আমরা খুলি দেখবেন যে সব রোগের ওষুধ কিন্তু ওই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আসতেছে। বিভিন্ন ধরনের মানে কি আয়ুর্বেদিক বলেন অন্যান্য বলেন অবৈজ্ঞানিক অনেকগুলি বিষয়গুলি কিন্তু চলে আসতেছে এবং অনেকে আবার এগুলো যেহেতু সহজলভ্য অনেকে আবার এগুলোর থেকে নিয়ে অনেকে এগুলো করতেছেন। আপনি শুধুমাত্র সেই আয়ুর্বেদিক বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলা মানে ফেসবুকে না অন্যান্য জায়গাতেও দেখবেন যে ছোটখাটো দোকান সব জায়গায় খুলে অনেকে এই ধরনের কারবার গুলি করে যাচ্ছেন এবং অনেক প্রতারিত হচ্ছেন। অনেকে আবার কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু যারা কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন তারা সেখানে সেখানে সেই ধরনের বিষয়গুলো তুলে ধরতেছে না। কিন্তু আমরা তো অনেকের কথা জানতেও পারতেছি না এরকম মানে আজে বাজে ওষুধ খাওয়ার পরে আমাদের অবস্থা কি হচ্ছে। তো আমরা ক্যাব থেকে এটা বারবার যেটা বলে আসছিলাম যে আসলে রেজিস্টার্ড ডাক্তারের ঠিক মানে প্রেসক্রিপশন ছাড়া অথবা সেই যে ওষুধটা আপনি ইয়ে করবেন সেগুলা মানে ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত কেনে এই সমস্ত বিষয়গুলি ছাড়া মানে কেউ যেন এই সমস্ত ওষুধ ব্যবহার না করে ডাক্তারদের পরামর্শগুলো না শুনে। তো এখন তো ফেসবুক করলে সবাই মানে অনেকগুলি ভিডিও দিচ্ছেন অনেক কিছু দিচ্ছেন যেগুলোর কারণে অনেক অশিক্ষিত মানুষ আবার ইয়ে হয়ে যাচ্ছে। আবার আপনি একটুখানি খেয়াল করলে দেখবেন যে মানে ওই সমস্ত ফেসবুক গুলোতে যৌন সংক্রান্ত বিষয়গুলো অনেক বেশি আসছে। আবার অনেকে লাইক দিচ্ছেন অনেকে শোনার চেষ্টা করছেন যেগুলোর ক্ষেত্রে আমরা যেটা মনে করি আসলে এটা মানে ভয়াবহ ভয়ঙ্কর অবস্থার দিকে আমরা যাচ্ছি। তো সেই জন্য আসলে ওই বিষয়টা সাইন্টিফিক কিনা, এটা সার্টিফাইড কিনা, এটা রেজিস্টার্ড মানে ডক্টরের কোনো ইয়ে কিনা সেই বিষয়গুলোই দেখা হচ্ছে না। তো না দেখে আমরা ভিডিওতে বক্তব্য শুনে মানে এগুলোতে যাচ্ছি। তো এগুলো আসলে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসা উচিত। আমরা সরকারের ভোক্তা শনাক্ত অধিদপ্তরের সাথে কাজ করছি অথবা আমাদের ওষুধ প্রশাসনকে এগুলা আমাদের পক্ষ থেকে ক্যাব থেকে কয়েকবার বলা হয়েছে কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে তারা দেখছে যে এই জায়গাতে তাদেরও মানে হস্তক্ষেপটা কম। যদিও আমরা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে কয়েক জায়গায় কাজে লাগানোর চেষ্টা করেছি কিন্তু ওষুধ প্রশাসন অধিদপ্তর সেই জায়গাতে তেমন একটা আগ্রহ দেখায় নাই। তো এগুলা তাদের একটু এগিয়ে আসা উচিত। আবার ধরেন আমাদের আজকের বাইরে যারা এরকম সামাজিক আন্দোলন করে ডাক্তারদের মধ্যে তাদেরও মনে হয় যে মেসেজ গুলো ক্লিয়ার করা উচিত। কারণ হচ্ছে যে আমি মানে আয়ুর্বেদিক এরকম ইয়ে অনেকগুলো হেলথ সাপ্লিমেন্ট অনেকগুলো এরকম বিষয়গুলো ব্যবহার করে মানুষ তো প্রতারিত হচ্ছে এবং সে একটা জটিল রোগের মধ্যে চলে যাচ্ছে। আমি যেখানে বলতেছি বৈজ্ঞানিক পদ্ধতিতে সায়েন্টিফিক ওয়েতে মানে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নের কথা কিন্তু আমরা সে আদিম যুগে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে বের হয়ে আসা উচিত এবং আমরাও বিভিন্নভাবে মেসেজ গুলো নিয়ে আসার চেষ্টা চেষ্টা করতেছি। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই মেসেজ গুলো আরো বেশি দেওয়া দরকার। যেমন ধরুন আজকে ডাব্লিউবি ট্রাস্ট যে ধরনের একটা আয়োজন করছে এই আয়োজন গুলার ক্ষেত্রে আমি যেটা মনে করি এই মেসেজ এই ভিডিও গুলো বা এই লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিমিং যারা দেখবে তারা যেরকম উপকৃত হবে বা তারা শুনবে কিছুটা হলে তাদের ভিতরে একটা চিন্তার উদ্রেক পরিবর্তন আসবে। এরকম এই এই ধরনের ক্যাম্পেইন বা এই ধরনের অ্যাওয়ারনেস গুলো আরো বেশি হওয়া দরকার। তাহলে হবে কি ধরেন আমরা যারা কনজিউমার আমরা যারা ভোক্তা আমরা যারা অনেকেই
হয়তো শিক্ষিত, কিন্তু এই লাইনে হয়তো আমাদের মেসেজ কম, আমাদের জ্ঞান কম, তাদের আসলে ঘুম ভাঙানো দরকার। ঘুম ভাঙানোর জন্য এই ধরনের মুভমেন্ট গুলি, এই ধরনের কার্যক্রম গুলি আরো বেশি হওয়া দরকার। তাহলে হয়তো একটা সময় যে আমরা ভ্রান্তি যে চিকিৎসা ব্যবস্থায় আছি সেখান থেকে বের হয়ে আসতে পারবো। এবং একই সাথে আমি আরেকটা জিনিসও জোর দিব, সেটা হলো যে মানে হেলথ সার্ভিস প্রোভাইডার যারা, তাদের সাথে আসলে যারা রোগী, তাদের আসলে ডায়লগ গুলো বেশি হওয়া দরকার। ডাক্তারদের সাথে রোগীদের সম্পর্কের মানে ব্যর্থ ঘটে কোন জায়গায়, যখন তার সাথে ঠিক মতো আলোচনা গুলো হয় না। অনেক ডাক্তার আছেন যারা মানে প্রেসক্রিপশনটা দিয়ে দেন, কিন্তু তাকে যেটা কাউন্সেলিং করবে সেই কাউন্সেলিংটা অনেক সময় মানে হয়ে ওঠে না। হয়তো ডাক্তারদের ব্যস্ততা আছে, রোগী অনেক বেশি থাকে, অনেক সময় সময়ের কারণে পারা যায় না। ঠিক এই গ্যাপ গুলো মিনিমাইজ হওয়া দরকার। এবং আর হেলথ প্রোভাইডারদের সাথে রোগীদের যদি এরকম ডায়লগ গুলো বেশি হয়, তাহলে কিন্তু এই গ্যাপ গুলো মিনিমাইজ হবে। তো আমি আশা করি যে আমাদের ট্রাস্ট এই ধরনের আয়োজনগুলো আরো করবে, আমাদের যারা এরকম প্রতিষ্ঠানগুলো আছে তারাও এগিয়ে নিয়ে যাবে, এবং ভোক্তাদের মাঝে আরো মেসেজ দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব। মানে একটা অপতথ্য যাচ্ছে, সেই জায়গাতে একটা রাইট মেসেজ আমরা কিভাবে দিতে পারি জনগণকে, সেটার আহ্বান জানিয়ে আমি এখানেই থামতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নাজির ভাই, আপনি খুব চমৎকার আলোচনা করেছেন যে বিজ্ঞান আসলে প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, আমরা কি জানছি কিনা, আমাদেরও জানাটাও কিন্তু আমাদের দায়িত্ব ভোক্তা পর্যায় থেকে। কারণ আপনি চমৎকার বলেছেন যে শুধু সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে বা একে অপরের উপর দায় দিয়ে আসলে এটা থেকে রেহাই পাওয়ার উপায় নেই। নিজের স্বাস্থ্যকে যদি ভালো রাখতে হয়, ভোক্তাদেরকেও নিজেদেরকেও সচেতন হতে হবে, নিজেদেরকেও এগিয়ে আসতে হবে। ইভেন আপনি অনেকগুলো জায়গায় এমনি বলেছেন যে আমাদের যে যে অ্যাপ্রোচ আসলে কমিউনিটি ক্লিনিক বা অন্য অন্য যেটা ছিল সেটা আসলে যেটা এসেছে এখন, যে বাড়ি বাড়ি যে যে ট্রিটমেন্ট দেওয়া হতো, বাড়ি বাড়ি যে যে পরামর্শ দিত, সেটা এখন সেন্ট্রাল বেস হচ্ছে। আমরা এখন বাসায় বসেও কিন্তু হেল্পলাইন ইউজ করে অনেক সময় অনেক কিছু ইউজ করতে পারছি। বা বৈদেশিক চিকিৎসাও কিন্তু আমরা বিজ্ঞান ভিত্তিক, যেই বিজ্ঞানের যে আবিষ্কার, দেখা যাচ্ছে এখানে বসে আমরা হয়তো আন্তর্জাতিক একজন বিশেষজ্ঞ থেকে আমরা এই চিকিৎসাটা নিতে পারছি। আপনি বলছেন যে সঠিক তথ্যগুলো জানা, ডেফিনেটলি। কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আসছে যেগুলো আসলেই বিজ্ঞান ভিত্তিক কিনা না জেনে, না যাচাই করে, না বুঝে আমরা যখন ট্রিটমেন্ট নিচ্ছি, আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। এবং তারপরে আমরা যে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছি, আলটিমেটলি এটাতে কিন্তু আহ আহ, চিকিৎসার ক্ষেত্রে এটা কিন্তু একটা হ্যাম্পার তৈরি করছে, আমাদের স্বাস্থ্যের উপর একটা বড় নেতিবাচক প্রভাব এখান থেকে পড়ছে। আর একটা একটু বলছিলেন যে অন্য অন্য যে সংস্থাগুলো রয়েছে, ভোক্তা অধিকার সংস্থা এবং অন্য অন্য যে সংস্থাগুলো রয়েছে, তাদেরও আসলে ভূমিকাটা জোরালো করা খুব জরুরি। কারণ স্বাস্থ্যের সাথে এনারা প্রত্যেকটা মানুষের একটা সম্পৃক্ততা, প্রত্যেকটা সংস্থার একটা সম্পৃক্ততা রয়েছে। যদিও ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য বা বিভিন্ন ইস্যু নিয়ে তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়, আমার কাছে মনে হয় না সেটা পর্যাপ্ত, সেটা আরো বেশি হওয়া দরকার। এবং আর একটা খুব ভালো লাগছিল আমার, যে আমরা কি আসলে আদিম যুগে পেছন দিকে ফিরে যাচ্ছি কিনা। এটাও আসলে ভাবার বিষয় রয়েছে যে আমরা বিজ্ঞানের দিকে এগোবো না পিছনের দিকে যাব, সেটাও কিন্তু একটা প্রসঙ্গ এখানে আলোচনা হয়েছে। আর হলো চমৎকার একটা বিষয়, অনেক কিছু আছে কাউন্সিলিং এর মাধ্যমে, মেন্টাল হেলথ গ্রোর মাধ্যমে অনেক কিছু রিমুভ করা যেতে পারে। যে ডাক্তারদের সাথে যদি একটু বসার সুযোগ পাই, একটু কথা বলার সুযোগ পাই, মানে প্রফেশনালিজম মানে এত না যে আমি 100 রোগী একদিন দেখবো, দরকার নাই, আমি কিছু কম রোগী দেখেও কিন্তু ভালো করে একটা মানুষ কি সুস্থ, একটা মানুষও যদি আমার কথাতে সুস্থ হয়ে ওঠে, সেটাও কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সুতরাং এই জায়গাগুলোতে আসলে খুবই আপনি বলেছেন। এবং আমিও আপনার সাথে একমত যে সোশ্যাল মিডিয়ায় যেরকম নেগেটিভ প্রচার হচ্ছে, অনেক কিছু অবৈজ্ঞানিক প্রচার হচ্ছে, আমাদের জায়গা থেকে আমাদের বৈজ্ঞানিক তথ্যগুলো তুলে ধরা দরকার এবং আমাদের প্রচারণাও বাড়ানো দরকার। অনেকে হয়তো অনেক কিছু করছে, কিন্তু সাথে সাথে আমরাও আমাদের জায়গাতে যে সরব রয়েছি সেই জায়গাটাও তুলে ধরা দরকার। আমি এই মুহূর্তে যেতে চাই, আমাদের সাথে রয়েছে হ্যাঁ গাউস পিয়ারি আপা। দীর্ঘদিন ধরে আপা স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য কাজ করে চলেছেন। মাঠ পার্ক রক্ষা, জলাধার রক্ষা, জলবায়ু পরিবর্তনের ইস্যু, এবং পাশাপাশি আমরা দেখেছি যে জ্বালানি কিভাবে কমিয়ে আনা যায়। ডাব্লিউবি ট্রাস্ট অনেকগুলো ইস্যু নিয়ে কাজ করছে আলটিমেটলি। এবং আমরা এখন কিন্তু হেলথ প্রমোশনটাকে খুব গুরুত্ব দিচ্ছি, যে রোগ প্রতিরোধের জায়গাটা যাতে শক্তিশালী করা হয়। কারণ একবার রোগ হয়ে গেলে সেটা ট্রিটমেন্ট যত জটিল, তার চেয়ে আমার যাতে সুস্থ নাগরিক হয়। কারণ অসুস্থ নাগরিক কিন্তু রাষ্ট্রের সম্পদ নয়, তারা রাষ্ট্রের বোঝা। সো আমরা চাই যে রাষ্ট্রের জন্য সম্পদ হয়ে উঠবে আমার সুস্থ নাগরিক। যেরকম অনেকগুলো দেশে আছে, আমরা জাপানকে আমরা অনুসরণ করি অনেক জায়গায়, যে সেই জায়গার নাগরিকরা অনেক সুস্থ, হেঁটে চলার সুস্থ ব্যবস্থা, যেটা আমার নাগরিককে সুস্থ থাকতে সহায়তা করবে। এগ্রিকালচারের যে বিষয়টা রয়েছে, সুস্থ খাবার পাওয়ার জায়গাটা,
এই সকল ইস্যুগুলো নিয়ে আমি জানি যে ডাব্লিউবি ট্রাস্ট দীর্ঘদিন ধরে কাজ করছে। তো আমি এই মুহূর্তে আপনার কাছে শুনতে চাই যে এই যে টেকসই ও বিজ্ঞান ভিত্তিক যে স্বাস্থ্যকর ভবিষ্যৎ আমরা যদি গঠন করতে চাই, তাহলে আসলে আহ ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ সৈয়দা অনন্যা রহমান। সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। আর আমরা যারা এখানে আলোচনা করছি এবং যারা আমাদের কথা শুনছেন সবাইকে আমার স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে হলো আজকে 7ই এপ্রিল স্বাস্থ্য দিবস পালন করছে সারা বিশ্বব্যাপী, কিন্তু আসলে স্বাস্থ্য দিবস কিন্তু আমাদের 365 দিন। আমরা যদি হিসাব করি এই স্বাস্থ্যের কথাটা কিন্তু আমাদের 365 দিন, এবং সকাল থেকে আমাদের ঘুমানোর পর্যন্ত কিন্তু আমরা ভাবি যে আমি কিভাবে সুস্থ থাকবো, নিজেকে সুস্থ রাখবো, সেই কথাগুলো কিন্তু আমরা সবসময় কথা বলি, বা পারিবারিক ভাবে আমাদের আলোচনা থাকে, আমাদের যে প্রাতিষ্ঠানিক ভাবে যে আলোচনা সেগুলোর মধ্যে আমরা কিন্তু সবসময় আলোচনাতে এটাকে লাইভ রাখার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবার যে প্রতিপাদ্য বিষয় স্বাস্থ্য উন্নয়নে বিজ্ঞান ভিত্তিক সমাধানে একত্রিত হই। আসলে হলো স্বাস্থ্যটা এমন একটা বিষয় যেটা এটা কারো আলাদা ভাবে দেখার কোনো সুযোগ নাই, এটা সম্মিলিত একটা জায়গা যেখানে হলো একদম সকল মানুষ, শিশু থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ব্যক্তি এবং হলো রাষ্ট্রের প্রত্যেকটা মন্ত্রণালয় সকলেরই কিন্তু এই স্বাস্থ্য ভাবনাটা কিন্তু রাখা দরকার। যেটা আমরা সবসময় দেখি যে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথাই শুধু থাকে, যে স্বাস্থ্যকে নিয়ে দেখা বা কিছু, আসলে হলো রিলেটেড আমাদের অনেক কিছুই কিন্তু আছে, যারা পরিবেশ আছে, যারা আমরা স্বাস্থ্য যেটা আমরা বলি স্বাস্থ্য মন্ত্রণালয়, পাশাপাশি আমাদের যুব ক্রীড়া যে মন্ত্রণালয় আছে তারা কিন্তু এই জিনিসটাকে দেখবে, জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সেখানেও কিন্তু স্বাস্থ্য বিষয়টাকে নিয়ে কিন্তু বেশি গুরুত্ব দিয়ে দেয়, প্রাধান্য পাবে আমার কাছে মনে হচ্ছে। আর সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে যে নগর পরিকল্পনাটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা হলো যে একটা শহরে বা নগরে কিন্তু মানুষ বসবাস করে, সেই বসবাসযোগ্য জায়গাটা কেমন হচ্ছে বা কেমন হওয়া উচিত সেটাকে কিন্তু আর বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর সেখানে গুরুত্বটা এমন ভাবে পাওয়া উচিত যেখানে হলো মানুষের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা যেন মানুষের কমে আসে, বা হলো মানুষের হাঁটার উপযোগী পরিবেশ, মানুষ প্রাণ খুলে নিঃশ্বাস নিবে, নির্মল বাতাস এবং সুপেয় পানির যে ব্যবস্থা সেগুলো নিশ্চিত হবে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাতায়াত করতে পারে সেটা যেন, ফুটপাতের যে ব্যবস্থাপনা আছে সেখানে যেন আমরা একটু চিন্তা করি যে মানুষ স্বল্প দূরত্বে যেন হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারে। সেই সাথে আমরা বলবো যে ব্যক্তিগত বা ছোট গাড়ির যেই ব্যবহার, আমাদের যে দিন দিন আমরা যে আজ এত যানজটের কথা আমরা বলছি, যানজটে আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রেসার পড়ছে, আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, আমরা অনেক কিছুতে কিন্তু আমরা কিন্তু এফেক্টেড, এবং হলো এই দূষণের কারণে আমরা কিন্তু বিভিন্ন রোগের কাছে কিন্তু আমরা কিন্তু দ্বার প্রান্তে কিন্তু পৌঁছাচ্ছি। সেটা বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসের কারণে হতে পারে, এই ধরনের দূষণের কারণে হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু যেই জায়গাতে আমাদের বেশি কনসার্ন হওয়া উচিত, আমাদের শহরটা, শহরের অবকাঠামো গুলো কেমন হওয়া উচিত, সেখানে শুধু আমাদের মানুষের জন্য না, সেখানে প্রাণ প্রকৃতির কথাটি কিন্তু খুব ভাবতে হবে। শুধু আমি বাসায় থেকে বের হয়ে গাড়িতে উঠবো, গাড়ি থেকে নেমে আমার অবকাঠামোগত যে জায়গাটা সেখানে ঢুকবো, আমি বের হওয়ার পরে যেন আমি একটু সবুজ দেখি, আমি একটা নীলাকাশ যখন আমি দেখতে পাই তখন কিন্তু আমার কিন্তু মনটা কিন্তু প্রশান্তিতে কিন্তু ভরে ওঠে। তা আমাদের মনে হয় যে এই জায়গাগুলোতে ভাবা উচিত, কারণ আমরা বর্তমানে যে জায়গাটা ফেস করছে, প্রতি বছরই কিন্তু আমাদের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অনুধাবন করছি। এই এপ্রিল মাসে কিন্তু এখন কিন্তু প্রচুর তাপ, সেই সাথে কিন্তু আমাদের জ্বালানি সংকটটা কিন্তু বিশ্বের সাথে কিন্তু আমাদেরও কিন্তু আমাদের দেশে প্রভাব পড়ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে জ্বালানি সংকটের জায়গাটাতে যদি আমরা একটু দৃষ্টি দেই, আমাদের ব্যক্তিগত গাড়ির নিয়ন্ত্রণ, সেটা হলো 5 থেকে 7% মানুষ আমাদের এই যে সুবিধাগুলো পাচ্ছে, সেই সুবিধাগুলো থেকে কিন্তু আমাদের বাকি যে মানুষগুলো আছে 94% মানুষ, তারা বিভিন্ন ধরনের ক্রাইসিস ফেস করছে, সেটা যাতায়াতের ক্ষেত্রে হোক, সেটা তাপদাহের ক্ষেত্রে হোক, সেটা আরো অন্যান্য সমস্যাগুলোর মধ্যে কিন্তু থাকছে। কিন্তু যখন একটা পরিকল্পনা গ্রহণ করা হবে সেখানে শুধু আমরা যারা সুবিধা ভোগী তাদের কথা না ভেবে যারা সুবিধা বঞ্চিত তাদের কথাকে মাথায় যতক্ষণ রাখবো, তাহলে আমাদের নগর পরিকল্পনা সুন্দর হবে বলে আমার বিশ্বাস। সেখানে আমাদের আলো বাতাস, আমি যখন অবকাঠামো তৈরি করবো তখন সেটা যেন পর্যাপ্ত আলো, দিনের আলোটা যেন আমরা ব্যবহার করতে পারি, আমাদের যে বাতাস সেটা যেন আমরা সরাসরি যে প্রকৃতির যে বাতাস সেই বাতাসটাকে যেন আমরা
গ্রহণ করতে পারি সেই ধরনের অবকাঠামো যেন তৈরি হয়। আমাদের এখন অবকাঠামোগুলো আমরা দেখতে পাই এসি নির্ভর এবং থাই গ্লাস যুক্ত, যেটা হলো আগের দিনে কিন্তু আমরা দেখেছি যে আমাদের কাঠের যা জানলা ছিল সেটা কিন্তু, হ্যাঁ আমরা বলবো যে এটাও পরিবেশের থেকে আমাদের কাঠ সংগ্রহ করে করতে হবে, কিন্তু সেটা কিন্তু অনেক দিন আমরা কিন্তু ব্যবহার করেছি, সেটা কিন্তু অনেক স্বাস্থ্যকর কিন্তু ছিল। আমরা যদি স্বাস্থ্যের কথা চিন্তা করি, আমাদের যে অবকাঠামো তৈরি হচ্ছে, আমাদের সামনে কিন্তু ওপেন স্পেস কিন্তু আমাদের কম। যেমন আমাদের ওপেন স্পেস দরকার হলো আমাদের মাঠ, পার্ক, আমাদের জলাধার গুলো, আমাদের পার্ক গুলা এবং লেক গুলাকে আমাদের কিভাবে সংরক্ষণ আমরা করতে পারি সেই জায়গাটাতে কিন্তু আমাদের বেশি করে ফোকাস করা উচিত। এখানে হলো স্থপতি এবং হলো প্ল্যানার যারা আছেন, সেই সাথে পরিকল্পনাবিদ, আমাদের নীতি নির্ধারণী মহল এবং যাদের জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেই মানুষগুলোকে একত্রিত করে তাদের মতামতের ভিত্তিতে যদি আমাদের নব পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের জন্য খুব বেশি ফল বয়ে আনবে এবং সেখানে মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। সেখানে শুধু আমাদের কথা ভাবলে হবে না, সকল ধরনের মানুষের কথাকে ভেবেই পরিকল্পনাগুলো গ্রহণ করা উচিত। আর সেই সাথে আমি বলবো যে আমাদের স্বাস্থ্যের যে কথাটা আছে সেইটা আমাদের স্কুল থেকে, স্কুল কলেজ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের এই চর্চাগুলো করতে হবে। হেলথ প্রমোশনের কথা আমরা দীর্ঘদিন যাবত কথা বলে আসছি। আর সবার আগে সুস্থ থাকতে হবে, আমাদের চিকিৎসা একটা সময় লাগবে, একটা বয়স পর্যায়ে গিয়ে আমাদের লাগবে, কিন্তু তার আগে আমরা নিজেদেরকে কিভাবে সুস্থ রাখবো, আমাদের নিজেদের পরিবারের মানুষকে কিভাবে সুস্থ রাখবো, আমাদের সমাজকে কিভাবে সুস্থ রাখবো, আমাদের রাষ্ট্রের যে আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা কিভাবে সুস্থভাবে পালন করতে পারবো, সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সবারই কনসার্ন হওয়া উচিত এবং সকলকে নিয়েই আমাদের আসলে হলো যে স্বাস্থ্য ব্যবস্থা হওয়া উচিত, শুধু এক কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা না হয়ে আমাদের সকল ধরনের, যেটা আমি বলছিলাম যে পাখির ডাক আমার শহরে আমি আমি শুনতে চাই, আমার এখানে জলাধার থাকবে, সেখানে মাছ থাকবে, প্রাণ প্রকৃতির যে বিষয় আছে সেটা থাকবে, পশু পাখি থাকবে, কুকুর বিড়াল থাকবে, এগুলো কিন্তু আমার পারিবারিক একটা সম্পর্ক বলি বা আমার পরিবেশের জন্য কিন্তু একটা ভারসাম্য রক্ষা করছে। আমার বেঁচে থাকার পিছনে কিন্তু এই প্রাণ প্রকৃতি কিন্তু অনেক বড় কন্ট্রিবিউশন, আমি তাকে কিন্তু অস্বীকার করতে পারবো না। অতএব আমাদের পরিকল্পনাগুলো যেন হয় বিজ্ঞান ভিত্তিক। বিজ্ঞানের কথা যেটা বলা হচ্ছে যে সারা বিশ্বের কিন্তু বলছে, গণপরিসরের কথা বলছে, পথচারীর কথাকে বেশি গুরুত্ব দিতে বলছে, তো এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বেশি কনসার্ন হওয়া উচিত। এখন যেটা হচ্ছে আসছে যে আমাদের জ্বালানি নির্ভরতা কমানোর জন্য আমাদের অফিস টাইমকে কমানোর কথা সরকার ভাবছেন, সরকার অনেকগুলো জায়গাতে সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে হলো ভাবছে যে লাইটের মানে কিভাবে আলোর পরিমাণটা কমানো যায়, আমরা ডে লাইটটাকে ব্যবহার করতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে পোশাক পরিচ্ছদেও কিন্তু কিছু নিয়মাবলী থাকা উচিত, যে সবসময় আমাকে একদম এসি নির্ভরতা পোশাক যেগুলো সেগুলো পরে গেলে তো আমার শরীর গরম থাকবে। ফুড হ্যাবিটের কথাও কিন্তু থাকতে পারে, আমাদের কিন্তু সিজনাল কিন্তু খাবার আছে, সেই খাবারগুলো খেলে কিন্তু আমাদের দেখা যাবে যে আমাদের কিন্তু শরীরকে কিন্তু ঠান্ডা রাখে। আমাদের এই অ্যাওয়ারনেস মূলক যে কাজগুলো আছে এগুলো করতে হবে। আর সেই সাথে আমার কাছে মনে হচ্ছে কমিউনিটি যে ক্লিনিক গুলো আছে সেই ক্লিনিক গুলাকে আরো বেশি অ্যাক্টিভ রোল প্লে করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। গ্রামে যারা আছে তারা সুস্থ আরো কিভাবে থাকতে পারে তাদেরকে সবসময় সেই মেসেজ গুলোকে দিতে হবে, কারণ সবাই জানে যে শহরের মানুষ মনে হয় সবচেয়ে বেশি ভালো থাকে, শহরের মানুষ সবচেয়ে বেশি সুখী, আসলে সেটা না। সেই জায়গাতে আমাদের কাছে আমার মনে হচ্ছে যে গ্রামেও আমাদের এই মেসেজ গুলো দিতে হবে, যারাও যেন এই মেন্টালিটিটা ডেভেলপ করে যে নিজেকে আগে সুস্থ রাখতে হবে, নিজের পরিবেশকে সুস্থ রাখতে হবে, তাহলে আমি একটা সুস্থ জাতি হিসাবে গড়ে উঠতে পারবো বলে আমার বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে স্বাস্থ্য দিবসের কথা আমি শুরুতে বলছিলাম যে সবাইকে শুভেচ্ছা, কিন্তু আমাদের 365 দিনে যেন আমাদের স্বাস্থ্য দিবসটাকে নিজেকে সুরক্ষা করার জন্য, নিজের লাইফ স্টাইলটাকে যেন আমরা নিজেরাই ডেভেলপ করতে পারি, সেই জন্য যেন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করি, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য যেন আমরা কন্ট্রিবিউটর হতে পারি, সেই লক্ষ্যে যেন আমাদের নিজেদের প্রত্যেক দিনের অঙ্গীকার হয়। ধন্যবাদ সবাইকে আমার আলোচনা শোনার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপা, আপনিও অনেকগুলো বিষয় তুলে এনেছেন। আসলে আমাদের কিছু জায়গায় আপনার কথা শুনে আমার মনে হচ্ছিল, যখন এসি নির্ভরতার কথা বলছেন সাথে বলছিলেন যে পোশাক পরিচ্ছদের ব্যাপারটা, কারণ অনেকে আমরা দেখি 12 মাসই, আমাদের তো অনেকগুলো ঋতু রয়েছে কিন্তু আমরা 12 মাসই দেখি, একটা মিনিট প্লিজ, 12 মাসই আমরা দেখি যে কোট প্যান্ট পরে ঘুরছে। তো আলটিমেটলি ওই যে এসি নির্ভরতা আমাদের, তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা নিজেরাও সচেতন হতে পারি। কোট প্যান্টই শুধু স্মার্ট পোশাক তা নয়, আরো অনেক ধরনের স্মার্ট পোশাক কিন্তু আমাদের রয়েছে।
তো এই জায়গাটায় যে কিন্তু আমরা কিছু হালকা পোশাক পরে এসি নির্ভরতা কমিয়ে জানলা দরজা, আপা যেটা বলছিলেন আলো বাতাসালা জানলা দরজা দেওয়া বাড়িগুলো আমরা নির্মাণ করতে পারি। আগে বলছিলেন যে আমরা থাই গ্লাস দিচ্ছি, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর চেয়ে আমাদের কাঠের যে জানলা দরজাগুলো ছিল সুন্দর, সেই জায়গাগুলোতে আমরা অনেক বছর চলতো, এবং সবচেয়ে বড় কথা এটা একটা হেলদি। এই জায়গাগুলোতে যদি আমরা দৃষ্টি দিতে পারি, ইভেন উনি বলছিলেন সবচেয়ে ভালো লাগছিল আমাদের 365 দিনই, আসলে কোন দিন বলবো আমরা স্বাস্থ্য দিবস না, স্বাস্থ্য দিবস প্রতিদিনই আমরা হয়তো একটা বিশেষ দিনকে সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য, আহ্বান জানানোর জন্য হয়তো আমরা পালন করি, কিন্তু প্রকৃতপক্ষে 365 দিনই আমাদের স্বাস্থ্য দিবস। এবং আমরা যে স্বাস্থ্যের কথা যেটা বলছি, আলটিমেটলি সত্যি কথা, আমিও একমত যে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে একা এই স্বাস্থ্য নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়। এখানে ক্রীড়া মন্ত্রণালয়ের দরকার রয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের দরকার রয়েছে, ইভেন বাণিজ্য মন্ত্রণালয়ের দরকার রয়েছে, অনেকগুলো জায়গার এখানে আসলে সম্পৃক্ততা দরকার রয়েছে। সুতরাং প্রত্যেকটা সেক্টরেরই কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে। ইভেন আরেকটা বিষয় যেটা আপা বলছিলেন যে আমরা যারা বলতে গেলে ফিজিক্যালি চ্যালেঞ্জের মুখোমুখি নয়, আমরা হয়তো কিছুটা সুস্থ, শুধু তাদের কথা ভাবলেই হবে না, যারা কিনা ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ রয়েছে তারাও কিন্তু সমাজের একটা অংশ। সেই মানুষগুলোর কথাও আসলে আমাদের বিবেচনায় রাখতে হবে, সেই মানুষগুলোর কথাও আসলে ভেবে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আমাদের ইয়ে করতে হবে। আরেকটা বিষয় যেটা এখন জ্বালানি সংকট আমরা দেখছি, যার জন্য বিদ্যুতের আমরা চেষ্টা করছি ব্যবহার কমানোর জন্য, নানাভাবে চেষ্টা করছি আমাদের এই সংকট থেকে উত্তরণ হতে পারি এই জায়গাগুলোতে। তো আমি একটু ছোট্ট করে সবার থেকে একটু শুনতে চাই আবারও, যে আসলে যে আহ এই মুহূর্তে আপনাদের কি সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে বা কারো কাছে কোনো সবার কাছে আমি একটু চাই ছোট করে আপনার যদি একটা বলেন, একটা মেসেজ দেন যে এই মুহূর্তে আসলে আমি আসলে সত্যি করে বলে একটু ওয়েট করছি, আমাদের ইশরাত আপা ঢোকার চেষ্টা করছেন, তো নানাভাবে উনি টেকনিক্যালি ফেস করছেন, আমরা চাই ওনার কথাও শুনতে। সেই কারণে আমি একটু চাই নাজির ভাই আপনি যদি একটু ছোট করে কোনো আহ্বান জানান। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইশরাত আপা ঢুকে গেছেন, কিন্তু আমরা একটু শুনে নিই ইশরাত আপা ছোট করে নাজির ভাই থেকে, তারপরে আমি আপনার থেকে যাই। আমরা জি, জি। আপনার জন্যই চেষ্টা করছিলাম, অপেক্ষা করছিলাম, আমরা শুনতে চাই দেখে। তো নাজির ভাই আপনি যদি বলেন সরকারের কাছে এই মুহূর্তে আপনার আহ্বান কি, বা রাষ্ট্রের কাছে আপনি কি চাইছেন, কি না, প্রত্যাশা করছেন? হ্যাঁ, ইশরাত আপা, ধন্যবাদ হ্যাঁ। ধন্যবাদ। আসলে আমাদের কাগজ পেরে আপা অনেকগুলি পয়েন্ট নিয়ে আসছে যেগুলো আমাদের জন্য খুবই এসেনশিয়াল বিষয়, ভাববার বিষয়। বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বা আমাদের যে বিভিন্ন রোগের যে ধরনের মডার্নাইজেশন হচ্ছে, আধুনিক রোগ যেগুলো চলে আসছে, তো এখন ধরেন মানে আহ, কি বলে যে বৈজ্ঞানিক যে মানে পরিবর্তন, সে পরিবর্তনের সাথে কঠিন কঠিন জটিল জটিল রোগও কিন্তু আবিষ্কার হয়ে যাচ্ছে। সে তো তো ক্লাইমেট চেঞ্জের কারণেও অনেকগুলি রোগ এরকম প্রাদুর্ভাব আমাদের ঘটতেছে। মানে আপা একটুখানি বলতেছিলেন যে আসলে এই সময়ে প্রচন্ড গরম দেখা দিচ্ছে, এটা তো কয়েক বছর আগে দেখা যায়নি। তো আপনি যে প্রশ্নটি বলছেন সেটা হলো যে সরকারের কাছে আমরা কি চাই। আমরা সরকারের কাছে চাই যেরকম হলো যে আমি যেটা একটুখানি বলছিলাম, আমাদের যে এখন যে হেলথ সিস্টেম, এইটা যেন মানে জনবান্ধব হয়, জনগণের মানে জনগণ যেন এখানে ভোগান্তির প্রতিকার গুলো পায়, জনগণ যেন সার্ভিস ঠিক মতো পায়, আমরা যেন প্রাইভেট সার্ভিস নির্ভর না হই। এখন ধরুন আপনি গভর্নমেন্ট যে হেলথ ফেসিলিটি যেগুলি আছে সব জায়গাতে দেখবেন যে মানে প্রাইভেট নির্ভর। এবং আমি যেটা একটু আগে বলছিলাম, ডাক্তারদের সাথে আমাদের পেশেন্টের কমিউনিকেশন কম, কাউন্সিলিং ঠিক মতো হয় না, অনেক সময় প্রেসক্রিপশন যেটা লেখা হয় সেও কিন্তু ঠিক মতো আমাদের আমরা রোগীরা যারা আছে তারা করতে পারে না। তো তো এখন ওই ধরেন স্বাস্থ্য ব্যবস্থাটা বারবার প্রাইভেটাইজেশন হচ্ছে কিনা, মানে এটা যদি এটা না হয়ে আমরা কিভাবে মানে গভর্নমেন্ট যে ফেসিলিটি গুলি আছে সেগুলির প্রপার ইউটিলাইজেশন করতে পারি সেটার দিকে একটু ভাবা দরকার। এখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। আমরা দেখি যে আমাদের জেলা বা বিভাগীয় পর্যায়ে দেখা যাবে যে সিভিল সার্জন আছেন, হেলথের বিভাগীয় পরিচালকরা আছেন, কিন্তু তারা এই যে স্বাস্থ্য ব্যবস্থা যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে কতটুকু তারা নজর দিচ্ছে সেগুলো আমরা দেখছি না। কয়েকদিন আগে আমরা দেখলাম যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে বেসরকারি একটা ক্লিনিক ওনারা মানে কি বলে যে অভিযান পরিচালনা করলেন, এগুলো বন্ধ করে দিলেন। তো আপনি তো প্রত্যন্ত এলাকায় দেখবেন যে এরকম ডায়াগনস্টিক যাদের কোনো লাইসেন্স নেই, আর ডাক্তার ভুয়া ডাক্তার নাম ব্যবহার করে এরকম অনেকে এরকম করতেছে, অপচিকিৎসা যেগুলো বলি এরকম কিন্তু প্রতিনিয়ত সব জায়গায়। তো তো এই যে ধর আবার এর বাইরে আছে যে অতিরিক্ত মূল্য নেওয়া,
প্রবলেমটি হচ্ছে আমাদের ভোক্তা সংরক্ষণ আইনে হেলথ ব্যবস্থার কোনো কিছু কিন্তু অ্যাড্রেস করা যায় না। ওনাদের দাবি দেওয়ার কারণে তৎকালীন সরকার এই জায়গাতে মানে তাদের কাছে পরাজয় স্বীকার করছে অথবা আত্মসমর্পণ করে এই আইনে কোনো কিছুই রাখে না, যার কারণে আমাদের হেলথ যে ব্যবস্থাটি এটা কিন্তু আসলে মানে কোনো নজরদারির মধ্যে নাই, যার কারণে ওই এটা প্রাইভেট ক্লিনিক হোক, প্রাইভেট ডাক্তার হোক, অথবা সে তার কোনো সরকারি নিবন্ধন নাই থাকুক, সে কিন্তু তার মতো করে চালিয়ে যাচ্ছে। এখানে দেখার কেউ নাই। তো সরকারের সিভিল সার্জন অথবা আমাদের যে বিভাগীয় পরিচালক আছেন ওনারা কিন্তু এগুলো বিষয়গুলো দেখতেছেন না। এবং ইভেন যে মেডিকেল কলেজগুলি তো আসলে মানে ধরেন একটা উপদেষ্টা কমিটি আছে যেখানে হয়তো রোগীদের কোনো প্রতিনিধিত্ব নাই। তো যার কারণে মানে ওইখানে যে একটা স্বচ্ছ জবাবদিহিতার ব্যবস্থা আছে সেটাও আমি বলতে পারতেছি না। তো সেই জায়গাগুলিতে মানে রোগীদের পার্টিসিপেশন টাকা, জনগণের পার্টিসিপেশন টাকা বা এখানে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। এক্ষেত্রে সরকারের আসলে মানে এখানে জন অংশগ্রহণটা বাড়ানোর ক্ষেত্রে সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর ক্ষেত্রে আমরা মনে করি বর্তমান সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন মানে সেটাকে আরো বেশি তৎপর করা দরকার। এবং মন্ত্রী মহোদয় মানে ক্লিনিকের কার্যক্রম বন্ধ করার জন্য গিয়েছেন, এটাকে সাধুবাদ জানাই, কিন্তু মন্ত্রী মহোদয়কে যাওয়া লাগবে কেন? সরকারের এত কর্মকর্তারা থাকার পরে তাদের কাজটা কি? তারা আসলে মানে কাজটা ঠিক মতো করতেছে কিনা, এটা জেলা পর্যায়ে একটা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটিও আছে, কিন্তু আমি কোনোদিন শুনি না সেই কমিটির কোনো মিটিং হয়েছে। সিভিল সার্জনকে অন্যান্য মিটিং গুলোতে দেখা যায় যে ডিসির পাশে গিয়ে বসে থাকতে, কিন্তু হেলথের যে একটা মিটিং করা দরকার সেটা কোনো জায়গায় আমরা দেখিনি। ইভেন ধরেন টোবাকো নিয়ে যে মিটিং গুলি আছে এগুলো তো আমাদের টোবাকোর সাথে যারা মানে বাটার সাথে যারা যুক্ত তারা মানে প্রেশারাইজ করলে একটা মিটিং হচ্ছে, তারপর না হলে এটা হচ্ছে না। তো এই বিষয়গুলি মানে আমাদের মনে হয় যে ভাবতে হবে এগুলাকে মানে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। সরকার শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে মিটিং গুলো ভালোভাবে করলো, কোনো সেরকম হচ্ছে সেরকম দেখা যাচ্ছে না। তো এই বিষয়গুলি নিয়ে আসা এবং একটা জবাবদিহিতার পরিবেশ তৈরি করা। আগে সরকারগুলি এরকম কিছু গণশুনানির আয়োজন করছিল দুদকের উদ্যোগে। যেটা গণশুনানিটা দুদকের উদ্যোগে হবে কেন? এটা তো ওই দিন যে অ্যাডমিনিস্ট্রেশন তারা হাসপাতালগুলিতে অথবা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এই ব্যবস্থাগুলো হতে পারে। রুগীরা কি ধরনের সার্ভিস পাচ্ছে, তাদের কোনো জায়গায় কোনো ক্ষোভ আছে কিনা, কোনো গ্যাপ আছে কিনা, এই বিষয়গুলোর আলোচনার যে পরিবেশ সেই পরিবেশগুলো মানে ঠিক করতে পারে। তাইলে হবে কি মানে ধরেন মানে সরকারও বুঝতে পারবে, জনগণও বুঝতে পারবে কোথায় আমাদের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার মধ্যে আমাদের বক্তব্য হলো যা আছে তার বেস্ট ইউটিলাইজেশন হচ্ছে কিনা, নাকি এটা অপচয় হচ্ছে। আমাদের বিপুল পরিমাণ ডাক্তার আছে, আমাদের হেলথ টেকনোলজিস্ট আছে, আরো অনেক ম্যান পাওয়ার আছে, এগুলো ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা, এগুলো কাজে মানে লাগাতে পারতেছি না, নাকি আমরা মানে বিদেশ নির্ভর হয়ে যাচ্ছে। আপনি একটা সময় দেখবেন যে ছোটখাটো রোগ হলে আমাদের মন্ত্রী এমপি বড় শিল্পপতিরা দেশ বিদেশ চলে যাচ্ছেন। এই যে বিদেশ প্রবণতার যে বিষয়টা আছে এটা তো এটার আসার মূল কারণটাই ছিল যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নৈরাজ্যকর পরিস্থিতি। তো নৈরাজ্যকর পরিস্থিতির কারণে আমাদের দেশীয় যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা সক্ষমতা বেড়ে ওঠে নাই। তো এইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় ভাবা দরকার। তাহলে সরকার যদি বিষয়গুলো ভাবে তাহলে হয়তো এই জিনিসগুলো আরো বেশি আমরা এই জিনিসগুলো সংশোধন করতে পারবো, একটা জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা আমরা পাবো। সে আজকের দিনে আমরা এই প্রত্যাশা। ধন্যবাদ নাজির ভাই। আমরা একটু ইশাত আপার কাছে শুনি, তারপরে আমি মুক্তি আপার কাছে যাই। কারণ আপা অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন এবং আপাও সবার মতোই আপাও ব্যস্ত রয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনি আপা এর মধ্যে আমাদেরকে সময় দিতে পেরেছেন। আমি একটু আমাদের আলোচনায় যেটা হচ্ছিল আপা যে এবছর যে থিমটা রেডি করা হয়েছে যে টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স, মানে বিজ্ঞান ভিত্তিক যেই স্বাস্থ্য ব্যবস্থাটা এটা যাতে গড়ে তোলা যায়। তো আমি জানি আপনি দীর্ঘদিন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন, শিশুদের নিয়ে কাজ করছেন, ইভেন এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছেন, অনেকগুলো জায়গাতে আপনি ভোকাল। আমরা একটু শুনতে চাই আপনার কাছে যে বৈজ্ঞানিক সহযোগিতা বা বৈজ্ঞানিক ভিত্তিক যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা কিভাবে আহ শিশু যারা রয়েছে তাদের, ইভেন প্রাণী যারা রয়েছে, পরিবেশ যারা রয়েছে সেই সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। আমি একটু যদি লিঙ্ক করি আপা যে আসলে কিন্তু স্বাস্থ্য শুধু আমাদের মানব স্বাস্থ্য চিন্তা করলে চলবে না, আমার প্রকৃতির স্বাস্থ্য, আমার প্রাণীর স্বাস্থ্য, ওয়ান হেলথ সিস্টেম যেটাকে এখন বলা হচ্ছে, সবগুলো যে জায়গাতেই কিন্তু আমাদের আসলে নজর দিতে হবে, সব জায়গাতেই গুরুত্ব দিতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে বিজ্ঞান ভিত্তিক যেই স্বাস্থ্য ব্যবস্থার কথা আমরা বলছি যে গবেষণার আলোকে
আহ, যেই মানে যথাযথ সঠিক যেই স্বাস্থ্য ব্যবস্থাটা, একটু আগে আপার আলোচনা আপনি একটু ঢোকাতে বিলম্ব হতে হয়তো মিস করে গেছেন, কিন্তু ওখানে আপা খুব চমৎকার করে আলোচনা করছিলেন নগরটা কিরকম হওয়া দরকার, জলবায়ু কিরকম হওয়া দরকার, আমাদের হাঁটার পরিবেশগুলো কিরকম থাকা দরকার। নাজির ভাইও তুলে ধরছিলেন যে জনবান্ধব স্বাস্থ্য কথা। তো সেই জায়গাটা থেকে আপনি যদি একটু আমাদের বলেন যে যেটা বলছিলাম যে প্রাণী এবং অন্যান্য মানব এবং প্রাণী যে প্রাণী, পরিবেশ, মানব সবার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আসলে এই বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে সহযোগিতা করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বাস্থ্য দিবসে। আর সেই সাথে আমি দুঃখ প্রকাশও করছি, কারণ একটি ফ্যাকাল্টির মিটিং এর কারণে আমি অনুপস্থিত ছিলাম। তারপরেও আমি যুক্ত হতে পেরেছি দেখে আমার ভালো লাগছে। এখানে আপা, যেহেতু আমি শিশুদের নিয়ে কাজ করি এবং সাথে পরিবেশও যুক্ত, তো আমার কাছে মনে হয় যে আমি সবকিছুর সাথেই কানেক্টেড। পরিবেশ সবকিছুকেই কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসে। পরিবেশ, জলবায়ু, আমাদের চারপাশে যে আহ অর্থনৈতিক অবকাঠামো রয়েছে, সামাজিক অবস্থা রয়েছে, এর বাইরে কিন্তু আমরা কেউ নই। তো আমার কাছে বৈজ্ঞানিক বলতেই বা বিজ্ঞান ভিত্তিক যদি চর্চা বলি, আমার কাছে প্রথমেই চলে আসে গবেষণা। তো আমরা যদি প্রতিটি সেক্টরে গবেষণাকে যদি অন্তর্ভুক্ত করতে পারি, আমার মনে হয় বৈজ্ঞানিক কার্যক্রম আরো সহজ হবে। আর সেই সাথে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি বরাবরই হতাশ, কারণ আমি শিশুদের নিয়ে যখন কাজ করি, আমি প্রতি মাসে একটি করে আমাদের মেডিকেল ক্যাম্প হয়। তো মেডিকেল ক্যাম্পে আমি যেটি মনে করি, বিজ্ঞান ভিত্তিক আমাদের তো এই যে সবাই বলে গেলেন, আমাদের যে পূর্ববর্তী আলোচক বৃন্দ রয়েছেন, অতিথিবৃন্দ রয়েছেন, সবাই একই বলছেন যে স্বাস্থ্য সেবার মধ্যে চিকিৎসা সেবা, ডাক্তার রয়েছেন বা তার সাথে রিলেটেড আমরা যারা পেশেন্ট হিসেবে যায়, তারা কিন্তু প্রচন্ড সাফারিংস এর মধ্যে দিয়ে যায়, তাই না? যেমন সরকারি হাসপাতালগুলোতে যদি আমরা দেখি, এখানে সব বিশেষজ্ঞ ডাক্তাররা থাকেন। বাংলাদেশের একদম টপ লেভেলের ডাক্তার যারা, তারা কিন্তু এখানে বিভিন্ন এক্সামের মধ্য দিয়ে তারা কিন্তু এখানে আসেন। কিন্তু এরপরও দেখা যায় কি, ঘন্টার পর ঘন্টা লাইন, তারপরেও আমরা দেখি যে ডাক্তারকে পাওয়া যাচ্ছে না। রিসেন্টলি এরকম অনেকগুলো আমরা নিউজ দেখেছি যে ডাক্তার তার নিজের চেম্বারে গিয়ে রোগী দেখছেন, কিন্তু সেই মেডিকেল হাসপাতালে আর যাচ্ছেন না। তো একটি মেডিকেল হাসপাতাল বলতে আমরা বুঝি যে সেখানে গবেষণা চর্চা হয়, বাংলাদেশের যত বেস্ট যারা মেধাবী স্টুডেন্ট তারা এখানে গিয়ে ডাক্তার হন। কিন্তু আনফরচুনেটলি আমরা কিন্তু সেই স্বাস্থ্য সেবাটা পাই না। কিন্তু আমাদের এখানে যদি গবেষণা ভিত্তিক ব্যবস্থাগুলি ইনস্টিটিউট করা হয়, যেমন আমরা যে ডাক্তাররা দিচ্ছেন কিন্তু আমাদের প্রেসক্রাইব করছেন একটা মেডিসিন, কিন্তু সেই মেডিসিন কি আমাদের জন্য যথাযথ? আমার সবার কাছে মনে হয়, আমি এই কথাটি বলতে চাই, কারণ বাংলাদেশের একটি প্যারাসিটামলও কিন্তু আমাদের জন্য এখন সুইটেবল হচ্ছে না। হ্যাঁ, আমরা কিন্তু যারা একটু এফোর্ড করতে পারি, আমরা দেশের বাইরে চলে যাচ্ছি। আমরা আরেকজনকে সাজেস্ট করছি যে আপনি দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্টটা করে আসেন। হ্যাঁ, এটাই কিন্তু এখন আমাদের কালচার হয়ে যাচ্ছে। এটা যেমন হচ্ছে শিশুদের ক্ষেত্রে, হচ্ছে শিশুদের নর্মালি দেখা যায় তারা একটা ইনজেকশন পুশ করবে, নার্স কিন্তু ভূমিকা রাখছে না। আমি নিজেও সাফারার। আমি মনে হয় কি বলবো, এখানে যারা নার্স রয়েছেন, আমি লাস্ট মনে হয় যখন ভোর 4টার সময় হসপিটালে যাই, আমার কার্ডিয়াক প্রবলেম শুরু হয়। যখন আমি গেলাম, তারা আমাকে গ্যাস্ট্রিকের ইনজেকশন না দিয়ে আমাকে ওমিডনের একটা ইনজেকশন দিল। ইভেন আমার ব্লাড প্রেশারটা তারা চেক করলো। তা আমি তখন বললাম, আমার আমার কেমন যেন মনে হচ্ছিল যে সাইড এফেক্ট হচ্ছে। আমি তো বাসাতেই ভালো ছিলাম, এরকম তো আরো প্রবলেম হচ্ছিল না, বেটার ছিলাম। তো আমি নার্সকে বারবার জিজ্ঞেস করলাম যে আমাকে কি দিলেন আপনারা? বললো যে আপনাকে কিছুই না, জাস্ট একটা ওমিডন দিয়েছি। তো আমি বললাম, আমাকে আবার অক্সিজেন মাস্কও দেওয়া হচ্ছিল, কারণ আমার শ্বাসকষ্ট হচ্ছিল অনেক। তারপর আমি মাস্কটা খুলে বললাম, আমাকে প্লিজ একটু দেখান আপনারা আমাকে কি মেডিসিন বা ইনজেকশন দিয়েছেন। তখন তারা বলতে বাধ্য হলো যে আমরা সাথে একটা অ্যালার্জি দিয়েছি। হ্যাঁ, তো আমাকে কোনোভাবেই ডায়াগনোসিস না করেই তারা কিন্তু তাদের মতো করে দেখলো। তো দেখার পর আবার ডাক্তারকে কল করলাম আমি। ডাক্তার এসে যখন নার্সকে বললো যে আপনার পেশেন্টের ব্লাড প্রেশার কেমন, নার্স কিন্তু বলতে পারলো না। 2 মিনিট আগে কিন্তু আমার ব্লাড প্রেশার চেক করা হয়েছে। এই যে যে গ্যাপটা, এই যে যে একটা পেশেন্টের প্রতি যে অসচেতনতা, যে তাকে গুরুত্বহীন মনে করা,
তো আমি মনে হয় আলহামদুলিল্লাহ আমি নিজে একজন সচেতন দেখে মনে হয় আমি সেখান থেকে বের হয়ে আসছি। তারপর আরো সিনিয়র ডক্টরকে কল করা হলো, আমাকে গ্যাস্ট্রিকের ইনজেকশন পুশ করা হলো, দেন স্যালাইন দেওয়া হলো। আর যদি আমি না বুঝতাম হয়তো আমার একটা কিছু ঘটে যেতে পারতো। তো যাই হোক, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে এটা আমার জন্য দুঃখজনক। আমার মনে হয় আমার সাথে না, এরকম আরো অনেক পেশেন্টের সাথেই ঘটে আসে। তো শিশুদের ব্যাপারেও সেম, ভ্যাকসিন গুলো প্রপারলি হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। সাথে হচ্ছে বিজ্ঞান ভিত্তিক কোনো চর্চা নেই। ডাক্তাররা অনেক ব্রিলিয়েন্ট, অনেক মেধাবী ডক্টর আছেন, কিন্তু তারা গবেষণার দিকে ঝুঁকতে চান না। তারা চান আমরা রোগী দেখব, আমাদের একটা ইনকাম সোর্স জেনারেট হবে। তো এটি হচ্ছে আমি সহজ ভাষায় বললাম যেহেতু আমার হাতে সময় কম। এটি হচ্ছে একটি সেক্টর। হিউম্যান ক্যাটাগরিতে যদি বলি, শিশু থেকে শুরু করে আমরা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছি সবাই আমরা ভুক্তভোগী। আমাদের ভালো কোনো ঔষধ সরবরাহ হয় না, ভালো কোনো গবেষণা হয় না যে মেডিসিন কিভাবে আরো ডেভেলপ করবে। আমরা বাইরের কান্ট্রির মেডিসিনের প্রতি ঝুঁকে পড়ছি, বাইরের চিকিৎসকের দিকে আমরা ঝুঁকে পড়ছি। আর এটি যদি বলি আমাদের ব্যাপারটা গেল। আর যদি পরিবেশের স্বাস্থ্যের কথা বলি বা প্রাণীকুলের কথা বলি, আমাদের যে ইকোসিস্টেম রয়েছে তাদের হেলথটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমরা খেয়াল করি যে আমাদের প্রত্যেকের বাসায় বাচ্চাদের একটি করে পেট থাকে। এটি খুবই ভালো চর্চা, অভ্যাস। প্রাণীদের প্রতি মায়া, মমতা, তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি গ্রো করছে। তো এই বাসায় যে পেট থাকে তাদের স্বাস্থ্যের প্রতিও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারাও কিন্তু অনেক ধরনের জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। আমি মনে করি যে ঘর থেকেই শুরু হোক। আমার শিশুটি এখান থেকেই পরিবেশের এই যে আরো প্রাণী রয়েছে তাদের প্রতি তাদের দায়িত্ব বাড়বে। শুধু এটি না, রাস্তায় যে কুকুর রয়েছে এখান থেকে শুরু করে একদম আমাদের প্রান্তিক লেভেলে, বা আমরা যদি কোনো ফরেস্টের কথা চিন্তা করি, ওখানে গিয়েও এই ধরনের আমাদের প্র্যাকটিসটা দরকার। ওখানেও সেমই বলবো, যেহেতু আমরা সবাই প্রাণী, আমরা মানুষ, তারা অন্য কিছু আল্লাহর সৃষ্টি। তো সব জায়গায় গবেষণাকে আমি বেশি প্রাধান্য দিতে চাই। আর গবেষণা যদি সাথে থাকে আর প্রযুক্তি নির্ভর, আমাদের চিন্তা ভাবনা করতে হবে ঔষধ যে কোম্পানিগুলো রয়েছে তাদের গুণগত মানকে আমাদের সামনে তুলে ধরতে হবে। তো সরকারের কাছে আমার পাশাপাশি এই আবেদন, চিকিৎসা সেবা সাথে হচ্ছে আমাদের যে মেডিসিন যে সেক্টরটা, সেখানে আমাদেরকে একটু খেয়াল রাখলে আমার মনে হয় আমাদের বাংলাদেশের স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবা আরো উন্নত হবে। আমাদের আর দেশের বাইরে যেতে হবে না, কারণ আমরা সবাই দেশের বাইরে যেতে পারি না। আমাদের ম্যাক্সিমামই আমরা দারিদ্র্য সীমার নিচে রয়েছি বা মধ্যবিত্ত। আমরা বাংলাদেশকে চাই স্বনির্ভর বাংলাদেশ হোক, স্বাস্থ্যসেবা আরো উন্নত হোক। তো এই জন্য পরিশেষে হচ্ছে গবেষণার উপরে আমি আর কিছু বৈজ্ঞানিক যদি কিছু থাকে ব্যাখ্যা, আমি আর কিছু ভাবতে পারছি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই এই তো আপা। ধন্যবাদ। আমি আসলে কমেন্টস গুলো দেখার চেষ্টা করছিলাম যেহেতু অনলাইনে চলছে, তো আচ্ছা আচ্ছা। সেই কারণে কিছু কমেন্টস এসেছে, এর মধ্যে দেখলাম। আমি একটু যদি বলি, আমাদের অনেকেই এখানে কমেন্টস করেছে। একজন বলছেন আমিরুজ্জামান ভাই, উনি যে দিয়েছেন গ্রিটিংস ফর এভরিওয়ান। আব্দুল মনির শেখ ভাই একজন লিখেছেন যে উনি বলতে চেয়েছেন যে 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 অনলাইন ডিসকাশনটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসলে পলিসি লেভেলে খুব বেশি ইম্প্যাক্ট হয়তো ফেলবে না। সেই কারণে আরো নতুন কিছু করাও প্রয়োজন। ডেফিনেটলি আপনার সাথেও একমত আমরা। এটা আসলে একটা অ্যাপ্রোচ, এটা আসলে অনেকগুলো অ্যাপ্রোচ দরকার। তো চুপ করে বসে না থেকে কিছু নিজের জায়গা থেকে যতটুকু সক্ষমতা আছে আমরা যদি প্রত্যেকে ছোট ছোট করে করি, সেরকম একটা প্রচেষ্টা আমাদের আসলে এখানে। আমরাও জানি যে শুধুমাত্র অনলাইন মিটিং দিয়ে হয়তো আমরা পলিসি চেঞ্জ করতে পারবো না, কিন্তু সেটাও একটা অ্যাপ্রোচ। আমরা মনে করি যে এরকম অ্যাপ্রোচ গুলো থাকা দরকার। আরেকজন লিখেছেন আমিরুজ্জামান ভাই, উনি লিখেছেন প্রতিটি স্কুল কলেজে মোবাইল মেডিকেল চেক আপ চালু করা হোক। রেজাউল ইসলাম পিন্টু ভাই লিখেছেন নাইস প্রোগ্রাম। আমিরুজ্জামান ভাই আবারই লিখেছেন স্বাস্থ্যের খাতটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমরা চট্টগ্রামের ক্যাবের পক্ষ থেকে থ্যাঙ্কস জানিয়েছে ডাব্লিউবি ট্রাস্টকে। এরকম কিছু মেসেজ পেয়েছি। যাত্রা ভাই ওখান থেকে লিখেছেন যে উনি হয়তো মেন্টাল হেলথের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। ডেফিনেটলি সবগুলো জায়গাতেই আসলে গুরুত্ব দেওয়া দরকার। ধন্যবাদ যারা আমাদের সাথে থেকে কষ্ট করে এখানে একটা লাইন হলেও লিখেছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক পাওয়া। আমরা মনে করি সানজিদা আক্তার আছেন, উনিও এখানে সার্বক্ষণিক আমাদের সাপোর্ট দিচ্ছেন। এগুলো আমাদের প্রাপ্তি। আমরা চাই প্রত্যেকে যুক্ত হোক আমাদের সাথে। আমরা আসলে সবাই মিলে যদি ভোকালটা রাইজ করি, সবাই মিলে ভয়েস রাইজ করি, তাহলে আসলে আমরা কিছু অ্যাচিভ করতে পারবো।
তো আমি কোনো কিছুতেই আমরা ছোট করে দেখছি না কোনো পাওয়াটাকে, এগুলো আমাদের জন্য বড় প্রাপ্তি ডাব্লিউবির সাথে যারা রয়েছেন। আর আজকে যারা কষ্ট করে সময় দিয়েছেন এই দীর্ঘ ব্যস্ততার সময়ও, তাদেরকে আমরা আসলে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। নাজির ভাই, আমাদের সাথে তালুকদার ভাই ছিলেন, ইশরাত আপা, মুক্তি আপা, আমাদের গাউসপিয়ারি আপা, এবং পিছনে থেকে সাপোর্ট দিয়েছে সঞ্জিদা। সবাইকে আমরা ধন্যবাদ দিতে চাই। আশা করছি আমরা আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আগামী দিনগুলোতে যেভাবে আমরা কাজ করছি, চেষ্টা করছি, সেরকম কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করব এবং আমরা সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো, স্বাস্থ্যকর রাষ্ট্র গড়ে তুলবো। ধন্যবাদ সবাইকে।